একটা আলোচনা আছে আপনাদের সাথে। আপনারা খেয়াল করেছেন গত বৃহস্পতিবার আমাদের ক্লাস হয়নি, রাইট? সেটা হচ্ছে আমার একটা কলেজের সাথে রিসার্চের কাজ পড়েছে। আগামী মঙ্গলবারেও হচ্ছে আমি ক্লাস নিতে পারবো না, তো আমি হচ্ছে এর বদলে আগামীকালকে ক্লাসটা নিতে চাচ্ছি। মঙ্গলবারের যে ক্লাসটা আছে সেটা আগামীকালকে 8টায়। কি আপনারা ফ্রি আছেন নাকি সমস্যা হবে? সম্রাট মাকসুদুল, সাড়ে 9টা, হ্যাঁ, আর্লি আর কি। তাহলে তোমার সাথে আলাদাভাবে একটু বসি তাহলে কালকে। হ্যাঁ, মাকসুদুল, আপনি কি 8টায় ফ্রি আছেন? জি স্যার, আমি 8টায় করতে পারবো, কারণ আচ্ছা, তাহলে আমি 8টায় একটা ক্লাস রাখি। আর সম্রাটের সাথে দিনের বেলা সম্রাট আমাকে একটু ফোন দিও ভাইয়া, তাহলে তোমার সাথে আমি হচ্ছে আলাদা করে বসে নিব। ঠিক আছে, গ্রেট, ঠিক আছে, ওকে। আমাদের আজকে হচ্ছে রিডিং এর ক্লাস। দাঁড়াও, এখন শুরু করতে যাচ্ছি আমরা সেশনটা। আমাদের এই বেসে কি লোকজন কমে গেছে নাকি? এই ব্যাচে লোক তো কম ছিল না, 608 এবং 609 এমনিতেই স্টুডেন্ট কম আর কি, সত্যিকার অর্থে আমার অন্যান্য ব্যাচের তুলনায়। আমি যে বিদেশে আসার পরে তো এই দুটো ব্যাচ 608 এবং 609, তো বুঝতে পারছেন না আপনাদের দুটো ব্যাচে প্রমোশন আর কি খারাপ হয়েছে, আর কি বিজ্ঞাপন খারাপ হয়েছে। সমস্যা নাই, আমরা স্টার্ট করি। 610 থেকে আমরা স্টেপ বাই স্টেপ কভার করব। আপনাদের আরো কিছু সার্ভিস আছে যেটাও আসলে আমরা ওইভাবে নিতে পারি নাই, সেগুলো ইমপ্রুভ করার জন্য আমি কিছু স্টেপ নিয়েছি। সো আশা করা যাচ্ছে যে আমরা ফেব্রুয়ারি থেকে আপনাদের যেহেতু প্রিপারেশনটা পরীক্ষা দিতে হবে, তার আগে আমরা আরো কিছু ফিচার্স অ্যাড করতে পারবো। কিছু এক্সট্রা প্র্যাকটিস ক্লাস, এক্সামিনি সেশনের আমি প্ল্যান করছি, এগুলো আমরা করে ফেলতে পারবো। সেটা রিডিংটা দিলাম। রিডিং এর লাস্ট ক্লাস ছিল হচ্ছে লিস্ট অফ হেডিংস ছিল। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 5th ক্লাস। হ্যাঁ, আট নম্বর জেনারেল ট্রেনিং স্পেশাল, এই যে এই ক্লাসটা 8 নম্বর ক্লাসটা হচ্ছে আমাদের শেষ ক্লাস। আমরা আজকে 5 নম্বর ক্লাসে আছি আর কি। নেক্সট ক্লাসটা স্টেটমেন্ট ম্যাচিং, এবং তারপরের ক্লাসটাতে আমরা হচ্ছে ওভারঅল রিডিং টেস্টে 20 মিনিটের ভিতরে দেওয়ার জন্য কিভাবে আমাদেরকে এগোতে হবে সেই প্রসেসটা নিয়ে দুটো অ্যাপ্রোচের প্ল্যান আমরা ওই দিন পড়বো। সেটার একটা হচ্ছে সিরিয়াল অ্যাপ্রোচ এবং অন্যটা হবে হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। বাট আজকে আমরা পড়তে যাচ্ছি 5 নম্বর ক্লাস, যেখানে আমরা মাল্টিপল চয়েস পড়বো। তো মাল্টিপল চয়েস পড়ার আগে আমরা একটু প্রিভিয়াস ক্লাসে যে জিনিসগুলো পড়েছি সেটা আবার আমরা একটু মনে করে রাখি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে 4টা সেন্টেন্স পড়ে মোটামুটি আমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। যদি 4 সেন্টেন্স না পাওয়া যায় সেক্ষেত্রে ওই প্যারাগ্রাফটা স্কিপ করে আপনারা অন্য প্যারাগ্রাফ গুলো সলভ করতে থাকবেন এবং পরবর্তীতে ওটাতে আবার ব্যাক করবেন, প্রথম দুটো সেন্টেন্স এবং শেষ দুটো সেন্টেন্স পড়ে তখন আরেকবার ট্রাই করবেন। বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা গতদিন দেখেছি সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ যে অ্যান্সার গুলো আমাদের আছে হেডিংস গুলো সেগুলোর মধ্যে থেকে কারেক্ট অ্যান্সারটা না খুঁজে রং অ্যান্সার গুলোকে খোঁজা। তো রং অ্যান্সার গুলোকে বাদ দিতে পারলে কারেক্ট অ্যান্সার গুলো বের করে আনাটা সহজ হয়। সো এটা আমরা ইনফ্যাক্ট আজকেও দেখবো। আজকে যে আমাদের মাল্টিপল চয়েসের ক্লাস থাকছে এখানেও আপনারা দেখতে পাবেন এই প্রসেস অফ এলিমিনেশনটা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে। সো এই অংশের প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে একটা ছোট্ট আমরা প্র্যাকটিস দিয়ে শুরু করতে যাচ্ছি। প্র্যাকটিসটা হচ্ছে এই প্যারাগ্রাফটার হেডলাইন কোনটা হতে পারে। আমি আপনাদেরকে একটা প্যারাগ্রাফ দেখাতে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু ব্রেকআউট রুমে নিব,
যেখানে আপনারা একটু আলোচনা করে ঠিক করবেন যে এটার অ্যান্সারটা কোনটা হবে। আলোচনার জন্য আপনারা সময় পাবেন, অল্প সময়, বাট আপনারা সময় পাবেন। লেটস সি দিচ্ছে। পরে আপনারা আরো 1 মিনিট সময় পাবেন নিজেদের ভিতরে আলোচনা করার জন্য যে এটার অ্যান্সারটা আসলে কি হতে পারে। তো প্রথম 1 মিনিট এখন আপনারা বের করার চেষ্টা করুন এই প্রশ্নটার, এই প্যারাগ্রাফটার হেডলাইন নিচের 4টার মধ্যে থেকে কোনটা হতে যাচ্ছে। রেডি, স্টেডি, দেখি শেয়ার হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। রেডি, স্টেডি, গো, স্টার্ট। ওয়ালাইকুম আসসালাম। এবার আপনি একটু আনমিউট করে নিজেদের ভিতরে আলোচনা করুন 1 মিনিট যে আপনাদের মতে অ্যান্সারটা কোনটা হবে এবং কেন হবে। স্ট্র্যাটেজি ভাই প্রথমটা হওয়ার কথা না, না। হ্যাঁ, কারণ হচ্ছে মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে এখানে কোনো ইস্যু নাই। ইস্যু আছে হচ্ছে মূলত ডিসক্রিমিনেশন নিয়ে, এটা পটভূমি নিয়ে, যুদ্ধের পটভূমি। তো সেই ক্ষেত্রে 2 নাম্বার আমার কাছে 2 দ্য রোল অফ ইন্টেলেকচুয়ালস অফ পাকিস্তানি গভর্নমেন্ট, নাকি 3 নাম্বার যে হচ্ছে স্ট্রাগল 3 অথবা 4, মেবি 3 অথবা 4। ও দ্য রাইজ অফ ওকে এভরিওয়ান, সো এটার অ্যান্সার কোনটা হবে চলুন আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে এটার অ্যান্সারগুলোকে প্রথমত আপনারা সিলেক্ট করবেন প্রসেস অফ এলিমিনেশনে। প্রসেস অফ এলিমিনেশনে প্রথম আপনি বাদ দিবেন যে কোন অ্যান্সারগুলো এখানে হবে না। যেমন এখানে যখন আপনি পড়লেন তো দেখতে পাচ্ছেন প্রথমে মিলিটারি স্ট্র্যাটেজি অফ পাকিস্তান ইন 1971, মিলিটারি কথাটা বলেছে কিন্তু পুরো প্যারাগ্রাফটাতে মিলিটারিদের স্ট্র্যাটেজি কি ছিল সেটা আপনি পড়েননি। 1971 এর এই তথ্যটা বাদ যাবে। দেন আরেকটা জিনিস বাদ যাবে, সেটা হচ্ছে দ্য রাইজ অফ কালচারাল মুভমেন্টস ইন ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে কি কি ধরনের কালচারাল মুভমেন্ট হচ্ছিল সেটার কথা এখানে আসলে বলেনি। না, বাকি থাকলো 2 আর 3, 2 আর 3 এর মধ্যে একটা হবে। দ্য রোল অফ ইন্টেলেকচুয়ালস ইন পাকিস্তানস গভর্নেন্স, গভর্নেন্সে মানে পাকিস্তান গভর্নেন্সে ইন্টেলেকচুয়ালদের রোল কি ছিল সেটা এখানে বলেনি, বরঞ্চ বলেছে ইন্টেলেকচুয়ালরা কিন্তু ডিসক্রিমিনেশন ও অপারেশনের এগেইনস্টে কনসিয়াসনেসটাকে মানে ধরে রেখেছিল। গভর্নেন্সে ওদের রোল কি ছিল সেটা এখানে বলেনি। তাহলে রইল বাকি এক, দ্য স্ট্রাগল এন্ড লিবারেশন অফ বাংলাদেশ। সেটা হচ্ছে লিবারেশন হয়েছে, প্রথম হচ্ছে লিবারেশন হচ্ছে এবং পুরোটা জুড়ে হচ্ছে ওদের যুদ্ধ হচ্ছে। সবচেয়ে কাছাকাছি যাচ্ছে হচ্ছে এটা। সো লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে এর আগে আমি যেটা আপনাদের
বলেছি যে আপনারা কিন্তু কারেক্ট অ্যান্সারটা পাবেন না, আপনারা পাবেন হচ্ছে সবচেয়ে কাছাকাছি অ্যান্সারটা। সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো এই জন্য আমাদের অ্যান্সারটা আসলে হচ্ছে 3 নম্বর এখানে, দ্য স্ট্রাগল এন্ড লিবারেশন অফ বাংলাদেশ। এবার আমরা হচ্ছে ব্রেকআউট রুমে যাব স্পিকিং প্র্যাকটিসের জন্য। আমরা আপনাদের স্পিকিং প্র্যাকটিসের টপিক গুলো এখন দিতে যাচ্ছি। জাস্ট আ সেকেন্ড। ওকে, আজকে যেহেতু আপনারা 3 জন আছেন, তো 3 জনকে আমি একটা রুমেই রাখলাম, আপনারা 3 জন একসাথে প্র্যাকটিস করতে পারেন। যদি আরো কেউ জয়েন করে এর মধ্যে, তাকে আমরা তখন 2 জন করে আসলে রুমে দিয়ে দেবো। আর তার আগে আমি এখন আপনাদেরকে একটু সময় দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি প্রশ্নগুলো একটু পড়ে নেওয়ার জন্য। এবং দেখুন তো এই প্রশ্নগুলো সবগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। এগুলো ইমেইল নিয়ে, কমিউনিকেশনের প্রসেস নিয়ে আলোচনা করেছে। 1 মিনিট, থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন এভরিওয়ান, স্টার্ট। ওকে, আপনারা কি এখন 15 সেকেন্ড একটু ডিসাইড করতে পারবেন 3 জনের মধ্যে কে প্রথমে স্পিচ দেবেন, কে দ্বিতীয় এবং কে তৃতীয়? রাইট, প্রত্যেকে আমরা চলুন হচ্ছে 5 মিনিট, 5 মিনিট বোধহয় আমাদের লাগবে না, 4 মিনিট করে লাগবে। তাহলে 3 4 12 মিনিট আমরা কভার করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা 4 মিনিটের স্পিচ দেব। কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়? 15 সেকেন্ডস। জেনাতা টু ফার্স্ট। না ভাই, আমি সেকেন্ড সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি ধরে অফিস থেকে আসছি তো এই জন্য ভাবছিলাম আপনারা আগে বলেন, আপনারা অনেক ভালো বলেন ভাইয়া। না আপু, আপনি অবভিয়াসলি ভালো বলেন। ঠিক আছে, সমস্যা নেই, শুরু করি। আল্লাহ। ওকে ঠিক আছে, আমি ফার্স্ট, জিনাত আপু সেকেন্ড, ফার্স্ট স্পিকার আনমিউট করুন, বাকিরা হচ্ছে শুনুন। ফার্স্ট স্পিকার, আপনার 4 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন। রেডি, স্টেডি, গো। 4 মিনিট, ট্রাই করুন অ্যান্সার দেয়ার। স্টার্ট। How often do you send or receive emails? Email is a medium of communication. It is used for daily works in office as well as personal needs also. Though emails used occasionally for personal communications, email always used in official works. They often. Do you prefer communicating through emails or other methods like phone calls or messages? Yes, there are many medium of communications like emails, phone calls, messaging, WhatsApp, something like this. But I always prefer for official tasks for email rather than message
or phone calls. Because email is a formal medium of communications. On the other hand, messages or calls for quick or casual communications, for person to person, is something like this. Have you ever received an important email that changed something for you? Yes, there is a important email that changed something to me when I received an email from a renowned conglomerate company in Bangladesh, Orion Group. I received from a job interview invitation from that emails. And that is a remarkable time when I received that email. Do you think emails are a formal way of communications? Why or why not? Yes, email is a formal way of communication because it is a well documented and structured method of communications, and each and every companies use their email, their own email to communicate in the in companies as well as outside of the company. What do you usually write about in your personal email? Yes, sometimes I use my personal emails for sharing photos and sharing photos as well as invitation to my friends. And but for example, I am a ITP income tax lawyer. For that's why I use emails to send documents, tax related documents to my clients. And for all this, thank you. প্রথম স্পিকারকে রিভিউ দেওয়া হোক 30 seconds. Please review the first speaker for 30 seconds. ভাইয়া অনেক ভালো বলেছেন। অনেক ভালো বলেছেন, কারণ ফার্স্ট ট্রাই করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। Open to send. Now, second speaker, please unmute yourself and be prepared to speak for this question for about 4 minutes. Second speaker, your time is going to be started now. Start. Okay, thank you. How often do you send or receive emails? I often send or receive emails for my daily works and my other study purpose. Email is very important for our daily life. That's why I use it flexibly. Do you prefer communicating through emails or other methods like phone calls or messages? Why? I think emails are a formal process, like official task and personal purposes, and on the other hand, messages or calls are
casual communication, and that's why I prefer email rather than phone calls or messages. How have you ever received an important email that changed something for you? Oh yes. Um, uh, when I received my when I received my sorry, have you ever received an important email that changed something for you? Yes, I received an email and which about a job interview, and which is changed my which is changed my career. And secondly, uh, when I when I was a university student, my first exam result was very good, and those morning I got a email, and which was like a magic for me, and it was very great mood for me. Do you think emails are formal way of communication? Why or why not? Oh yes, emails are a formal way of communication because it is a well documented way, and it is well structured, and that's why I think emails are formal way of communication. What do you usually write about in your personal emails? um, I usually use my personal emails for sharing updates, and sending someone greetings, um, and many other purposes. Uh, something and when I want to discussing my personal matters, I use personal emails. Thank you. 30 seconds review for the second speaker. Everyone, 30 seconds review for the second speaker. Start. আপু আলহামদুলিল্লাহ ভালো বলছেন আপু, মানে সবার এইভাবে ডেভেলপ হোক আমাদের। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, না ভাইয়া, যেরকম করে সাজায় বলতে চাই হয় না, ওই থামে থামে আমি তো দুই জায়গায় একদম পুরা স্কিপ করে করে গেছি। আমরা খালি স্যারের এখানে আসলে প্র্যাকটিসের কথা মনে হয়, তা আমাদের আসলে হবে না, কাদের হবে? হ্যাঁ, সারাদিন আর জরুরিতে থাকি আর স্যারের প্র্যাকটিস করি, আর তাছাড়া আমরা একবারও মনে হয় না, আমি করি না অ্যাটলিস্ট। আমিও করি না ভাইয়া, হয় না আসলে, বাচ্চার প্যারায় হয় না আমার। সেটাই, দেখা যাক। লেটস সি। সাউন্ড আসতেছে না।
ও আচ্ছা, স্যার মনে হয় হ্যাঁ শুরু করেন ভাইয়া, শুরু করেন ওখান থেকে, না হয় দুই 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 মিনিট কেটে দিয়েন। হ্যাঁ, Okay. 30 seconds review. Okay. চলুন তাহলে এবার আমরা একটু মেইন সেশনে ব্যাক করি। লেটস রিটার্ন টু দ্য মেইন সেশন। Recording in progress. ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। আমি স্পিকিং এর টপিকগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। আপনারা এটার উপরে একটু প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করবেন। মিনওয়াইল আমরা একটু দেখে নিচ্ছি আজকের এই সেশনে আমরা কি পড়তে যাচ্ছি। জাস্ট আ সেকেন্ড এভরিওয়ান। ওকে, সো আজকের সেশনে আমরা পড়তে যাচ্ছি মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অর ওয়ান অ্যান্সার। তো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে চলে যাব আমাদের ম্যাটেরিয়ালের দিকে, যে কি কি ধরনের আসলে প্রশ্ন আমাদের আছে। হিয়ার দ্য সাম অফ দ্য ম্যাটেরিয়ালস। এটা পরবর্তীতে আমাদের হোমওয়ার্ক আকারে থাকবে। সো আমরা এখান থেকে আসলে শুরু করব। কেমব্রিজ 18 পর্যন্ত এখানে আছে, 19এও আমাদের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন খুবই জরুরি, সব ধরনের বইতে এটা আসলে আছে। আমি আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার বেজে মাল্টিপল চয়েস কেমন ভাবে আসে, এবং তারপর আমি আপনাদের দেখাবো যে আমাদের কেমব্রিজ বইতে এটা কেমন ভাবে আছে। সো চলুন প্রথমে আমরা একটু কম্পিউটার বেসটা দেখে নিই।
এরপর Okay. তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস উইথ ওয়ান আনসার টাইপের প্রশ্ন আছে এবং মাল্টিপল চয়েস উইথ মোর দ্যান ওয়ান আনসার টাইপের প্রশ্ন আছে। তো আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি এগুলো কিভাবে থাকবে। ওকে, সো জেনারেলি এভাবে থাকবে আপনাদের। আচ্ছা, বাম পাশে প্যাসেজ, ডান পাশে হচ্ছে আমাদের প্রশ্ন। প্রতিটা প্রশ্নের সাথে অপশন, প্রশ্নের সাথে অপশন আছে। কোন প্রশ্ন যদি মিস হয়ে থাকে সেটা আসলে ব্ল্যাক হয়ে থাকবে। যখন আপনি মুভ করে পরের প্যাসেজে চলে যাচ্ছেন বা পরের কোশ্চেন চলে যাচ্ছেন। তো আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। আমাদের এই প্রশ্নগুলোর ভিতরে ল্যান্ডমার্ক থাকতে পারে বা ডিরেকশনও থাকতে পারে। যেমন এখানে ডিরেকশন দিয়ে দিয়েছে যে ইন প্যারাগ্রাফ 1, তাহলে ডিরেকশন মানে হচ্ছে যখন সরাসরি বলে দেয়া থাকে যে এটা অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে বা কোথায় আছে। The writer suggests that companies could consider, companies কি জিনিসটা কনসিডার করতে পারে প্রথম প্যারাগ্রাফে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা দেখতে পারি ফার্স্ট প্যারাগ্রাফ এবং কোম্পানির কথা আমরা এখানে দেখতে পারি যে এখানে কোম্পানির কনসিডার করার বিষয় কিছু আছে কিনা। সো লেটস সি, হ্যাঁ লাস্টের দিকে এখানে আসলে আছে কিছু কনসিডারেশন। সো আমরা যদি লাস্টের দিকে অংশগুলো পড়ি মোটামুটি আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। এরপরে হচ্ছে স্কিল টিম ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোম্পানি হুইচ, তখন আপনি আবার খুঁজবেন যে স্কিল টিম কোথায় আছে। তো এখন পর্যন্ত যে জিনিসটা করা যাচ্ছে সেটা হচ্ছে যে স্ক্যান করে আমরা হচ্ছে বের করতে পারছি। এটা কিভাবে আমি করলাম, কন্ট্রোল সি দেখাচ্ছি। আমি এখানে হচ্ছে সিলেক্ট করেছি কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল এফ এ দেওয়ার পরে আমি হচ্ছে ফাইন্ডে গিয়ে এটাকে পেয়ে গেছি যে কোথায় কোথায় আছে। কন্ট্রোল এফ দিয়ে তাহলে এখানে স্কিল টিম আছে, এটা আমার বের করতে সুবিধা হলো আর কি। এবার আমি এই জিনিসটা জায়গাটা পড়বো এবং পড়ে দেখবো যে এখানে আসলে কি বলেছে, যে স্কিল টিম ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোম্পানি হুইচ, তারা কি করে আসলে। তো এই জায়গাটা পড়লে আমি সম্ভবত এই প্রশ্নগুলো চারটার মধ্যে থেকে একটা অপশন বের করে ফেলতে পারবো। তো এবার পরের প্যারাগ্রাফটাতে আবার দেখাচ্ছে পরের প্রশ্নটাতে অ্যাকর্ডিং টু দ্য রাইটার ব্রিজ জব। তো ব্রিজ আমরা শব্দটাকে একটু বোঝার চেষ্টা করব, ব্রিজ হাইফেনটাকে বাদ দিয়ে বুঝবেন, কন্ট্রোল ব্রিজ। দেখা যাচ্ছে যে ব্রিজটা পরের অংশ আছে। তাহলে আপনারা কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন? আমি কি আপনাদের কাছে এটা জিজ্ঞেস করতে পারি যে এই কোশ্চেনের অ্যান্সার গুলো কি সিরিয়ালি আসতেছে নাকি আসতেছে না, আপনাদের কি মনে হয়? জি স্যার, সিরিয়ালি আসছে একটা প্যারাগ্রাফ। এবং এটা হচ্ছে সত্য কথা, আমাদের মাল্টিপল চয়েসের প্রশ্নের অ্যান্সার কিন্তু সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি আসবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এটা পরের কোথাও আছে, এই যে লাস্ট প্যারাগ্রাফে আছে ডেভিড স্টোরিজ। সো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে এটা একটা ইস্যু, এটা একটা মানে ভালো দিক যে এটার অ্যান্সারটা সিকোয়েন্সিয়াল আসবে, আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের প্রশ্নটা এইভাবে আসবে। আমরা এটাকে দেখে রাখি একটু। আমি ম্যানুয়াল আপনাদের জন্য কেমব্রিজের একটা বই ওপেন করতে যাচ্ছি। কেমব্রিজের যে বইটা আমি ওপেন করতে যাচ্ছি সেটা হচ্ছে কেমব্রিজ 18। আর এটার লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ওকে, সো এবার আমরা ব্যাক করতে যাচ্ছি কেমব্রিজ 18-এ। কেমব্রিজ 18-এ আপনারা যদি আসেন,
এখানে মাল্টিপল চয়েস আসলে বেশ কয়েক জায়গাতেই আছে। একাডেমিকদের জন্য 45 এবং 68 আছে। জেনারেল ট্রেনদের অপশন নেই, জেনারেল ট্রেনদের 17 আছে। নিয়ম একই, আসলে আমরা নিয়মটা দেখে রাখি, তাহলে আমাদের সমস্যা হবে না বিশেষ করে। So, আমরা এখন যে কোশ্চেনটা একটা সলভ করতে যাচ্ছি সেটা রিডিং এর 4th ক্লাস 4 MCQ। প্রথম পেজে নাই, এটা এখানে আছে। ইট ইজ ডিফিকাল্ট। ওকে, এটা আমরা করতে পারি তো, রাইট? সবাই কোনো সমস্যা? এই প্যাসেজ, এই প্যাসেজটা তাহলে আমরা লিখছি। লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এটা হচ্ছে কেমব্রিজ 15 টেস্ট 2 প্যাসেজ 2। লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সব আপনারা আমাকে একটু বলুন তো দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কি আপনাদের পড়িয়েছি ট্রু ফলস না? এটা পাইনি। এটা কি আপনাদের গ্যাপ ফিলিং এর সময় পড়িয়েছি উইথ ক্লুতে? কাদেরকে পড়ালাম গ্যাপ ফিলিং উইথ ক্লু? মনে হচ্ছে আপনাদেরকে পড়াইছেন স্যার আমাদের। এটা পড়াইছি মনে হচ্ছে। আরেকটা পড়ি, মাল্টিপল চয়েস। এই যে এটা আছে স্টিম কার, এটা মনে হয় পড়াই নেই নাকি, তাই না? স্টিম কার পড়ায়নি। এখানে একটা গ্যাপ ফিলিং আছে, এটা হোমওয়ার্ক দেওয়া যাবে। এটা হচ্ছে টেস্ট 3 রিডিং প্রসেস 2, পেজ হচ্ছে 66। Page 66. এখানে লিস্ট অফ ফিলিংস আছে, তো এটা আপনাদের কাজে লাগবে। The steam car, the success and failures of the Double brother and their steam car. জাতি বলেন তো দেখি, স্টিম কার জিনিসটা কি, কে জানেন? What is steam car? জিনিসটা কি? স্যার এটা পেজ মিলতেছে না। ওকে, স্টিম কার এটা হচ্ছে টেস্ট 3 তে যান। টেস্ট 3 টা পেজ না মিললেও টেস্ট 3 তে যান আর কি। স্টিম মোটর কার, ক্যামব্রিজ 15 কেমব্রিজ 18 কিন্তু। স্যার আপনি লিখে দিয়েছেন 50। 15, ও আচ্ছা 15 লিখছি। এটা কেমব্রিজ 18, আমরা 18 পড়াচ্ছি। আচ্ছা, the steam car Cambridge 18 test 3 passes to page 66। দেখুন চলে আসতে পারছেন কিনা?
এসে আমাকে বলেন হচ্ছে স্টিম কার জিনিসটা কেউ চেনেন কিনা, শুনেছেন কিনা Yes, sir. কেউ? পেয়েছেন? Yes. স্টিম কার হচ্ছে এই জিনিসটা, দেখেন তো এটা পরিচিত লাগতেছে কিনা। Hmm. ফুল নাম বলে ইংলিশ মুভিতে দেখছি। এই যে এটা হচ্ছে স্টিম কার। সুন্দর লাগে দেখতে এগুলা। খুবই সুন্দর। হুম। So the steam car, the success and failures of the Dogle brother and their steam car, তাদের স্টিম কারের সফলতা এবং ব্যর্থতা। তো এটার উপর আমাদের আজকের মাল্টিপল চয়েসের কোশ্চেন গুলো আমাদেরকে সলভ করতে হবে। So আমরা তারপর চলে যাবো কোশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে। চলুন আমরা দেখি ইনস্ট্রাকশন ওরা কি লিখেছে। এটা আমাদের ইনস্ট্রাকশন। আমাদের জন্য ইনস্ট্রাকশনটা প্রথমে পড়বে হচ্ছে মাকসুদুল আলম স্যার, আনমিউট করুন তো, করুন কি লেখা আছে। Question 21 to 23. Choose the correct letter A, B, C, or D. Write the correct letter in boxes 21 to 23 on your answer sheet. তাহলে অ্যান্সার শিটে আমাদেরকে শুধু এবিসিডি লিখতে হবে। আর আপনারা যেহেতু কম্পিউটার বেস পরীক্ষা দেবেন, আপনারা দেখতে পেলেন আপনাদেরকে শুধুমাত্র ক্লিক করতে হবে আর কি এবিসিডি কোন একটাতে। তো মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের ব্যাপারে আমরা কিছু ফিচার্স নিয়ে আলোচনা করি। এটা কেমন ধরনের কোশ্চেন, কিভাবে এটাকে আমরা সলভ করব। তো ফিচার্স, এমসিকিউ ফিচার্স, follow sequence, সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার গুলো আসে। ল্যান্ডমার্কও থাকে, অনেক সময় ডিরেকশনও থাকে, মানে বলে দেওয়া থাকে যেটা কোন প্যারাগ্রাফে অ্যান্সারটা আছে। আমরা একটু আগে যেটা দেখেছি যে ওখানে বলা ছিল আসলে এটা কোন প্যারাগ্রাফে অ্যান্সারটা আছে। কন্টেন্ট ডিরেকশন, কন্টেন্ট ল্যান্ডমার্কস। ওকে, তো এটাকে আমরা সলভ কিভাবে করব? সলভের জন্য আমরা যে পদ্ধতিতে আগাবো সেটা হচ্ছে রিড। Read the question. অপশন গুলোকে আগে পড়ার দরকার নেই। রিড দ্য কোয়েশ্চেন, ইউজ ল্যান্ডমার্ক or direction. ল্যান্ডমার্ক বা ডিরেকশনকে ইউজ করে আপনি অ্যান্সারের লোকেশনে পৌঁছে যান। Okay, so then read passage. So তারপরে হচ্ছে আপনি অপশনস গুলো পড়ুন এবং যখন দ্বিতীয় মানে সবার শেষে যখন অপশন গুলো পড়ছেন তখন প্রসেস অফ এলিমিনেশন কে ইউজ করুন। আমি আপনাদেরকে একটু 30 সেকেন্ড সময় দিচ্ছি সলভিং অ্যাপ্রোচ এবং ফিচার্স এর তিনটা অপশনকে পড়ার জন্য। 30 সেকেন্ডস পর আমরা সলভিং করে দেখাচ্ছি। Great. Okay.
তো চলুন তাহলে এবার আমরা পরের অংশের দিকে যাই। আমরা একটু সলভ করে দেখার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল হচ্ছে কোশ্চেনের হেডলাইন পড়া, প্যাসেজের, তারপর কোশ্চেন ইনস্ট্রাকশন পড়া। এবার আমরা প্রশ্ন পড়বো, রিড দ্য কোশ্চেন। চলো আমরা এবার একটু কোশ্চেন পড়ি। What point does the writer make about the steam car in paragraph B? আমরা জানি এখানে ডিরেকশন দিয়ে দিয়েছে কোথায় যেতে হবে। প্যারাগ্রাফ বি তে স্টিম কারের ব্যাপারে কি পয়েন্টস বলেছে, মানে কি যুক্তিটা তুলে ধরেছে। অপশন আগে পড়বো না, চলে যাবো প্যাসেজে, দেখি প্যারাগ্রাফ বিটা কত বড়। লেটস জয়েন প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বিটা ছোট আছে। আপনাদের মধ্যে কেউ কি প্যারাগ্রাফ বিটা পড়তে চাচ্ছেন আমার সাথে? আমি ওয়েট করুন তো দেখি, নাকি কেউ পড়তে যাচ্ছেন না? ওকে জিনাত। জি স্যার। জি জিনাত, তাহলে আমরা হচ্ছে পড়া শুরু করি, রাইট? চলুন স্যার। আমরা দেখি বাট দ্য গ্লোরি ডেজ থেকে পড়া শুরু করুন। Yes, sir. But the glory days of steam cars were few. A new technology called the internal combustion engine soon appeared, which offered the ability to drive down the road just moments after starting up. At first, these noisy gasoline cars were unpopular because they were more complicated to operate and they had difficult hand crank starters, which were known to break arms when the engines backfired. But in 1912, General Motors introduced the electric starter, and over the following few years, steam power was gradually passed out. phased out, Sorry, মানে phased out. মোটামুটি 4 সেন্টেন্স আর কি। তো জিনাত দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ হেডিংস আমাদের যেরকম হেডলাইন পড়ার জন্য যতটুকু পড়তে হয় ওরকম একটা অংশই কিন্তু আমাদের পড়তে হলো। জি স্যার। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে এখানে আমরা কি পড়ছি আসলে? এটা শুরুই করেছে স্টিম কারের গ্লোরি ডেজ ওয়ার ফিউ। ফিউ কথাটার মানে কি জিনাত? স্যার মানে খুব বেশি দিন ওটা ইয়ে ছিল না, ফিউ মানে অল্প। অল্প এবং নেগেটিভলি অল্প, মানে হ্যাঁ, সামান্য। নেগেটিভলি অল্প। হ্যাঁ, মানে ধরুন অল্প তো আমরা ধরেন সাম কেও বলতে পারি, কিন্তু সাম কিন্তু নিউট্রাল অল্প। সাম মানে কমও হতে পারে, বেশি হতে পারে, কিন্তু ফিউ অবশ্যই নেগেটিভ। ফিউ মানে নেগেটিভ দরকারের চাইতে কম। গ্লোরি ডেটা কম ছিল। তো স্টিম কারের গ্লোরি ডেজ খুব বেশি দিন ছিল না, যেটা একদম পার্টিকুলার ঠিক বলেছেন। সো নতুন একটা কিছু আসছিল, তাই না? একটা টেকনোলজি, ওটার নাম ছিল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। কম্বাসন ইঞ্জিন ওইটা হচ্ছে কি করতে পারতো, সুবিধা কি ছিল? ওই যে ড্রাইভ ডাউন দ্য রোড জাস্ট মোমেন্ট আফটার স্টার্টিং আপ, মানে which ইঞ্জিনটা স্টার্ট করার সাথে সাথে রাস্তায় এটা চলতে পারতো। চলতে কিন্তু পারতো। হ্যাঁ, স্টিম কার এরকম চলতে পারতো না আসলে। স্টিম কারের 20 মিনিটের মতো লাগতো স্টার্ট হতে, এটা এখানে ইঙ্গিত দিয়েছে। আর শুরুর দিকে গ্যাসোলিনের যে কার গুলো ছিল, গ্যাসোলিন হচ্ছে তেলের গাড়ি আর কি, তেলের গাড়িগুলো আনপপুলার ছিল, মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের গাড়ি আনপপুলার ছিল, কারণ এগুলো কমপ্লিকেটেড ছিল চালানোর জন্য, এবং হ্যান্ড ক্র্যাঙ্ক স্টার্টার মানে হাতে ওটাতে স্টার্ট করতে হইতো। তো গাড়ি যদি ব্যাকফায়ার করে তাহলে হাত ভেঙে যেত আর কি, এরকম হতো স্টার্ট করতে গিয়ে। তবে এই ঘটনাটার একটু পরিবর্তন আসলো 1912 সালে,
কিভাবে জিনাত 12 সালে কি ঘটলো বলেন তো? জেনারেল মোটরস ইন্ট্রোডিউস মানে ইলেকট্রিক স্টার্টার ইলেকট্রিক স্টার্টার মানে নতুন ভাবে জেনারেল মোটর অবশ্যই কি কোনো কিছুর নাম, তাই না? জি স্যার। হ্যাঁ, কোনো কিছুর নাম, কারণ বড় হাতের অক্ষরে আছে। হুম। তো ওরা ইলেকট্রিক স্টার্টার শুরু করে দিয়েছিল এবং পরবর্তী বছরগুলোতে স্টিম পাওয়ার কি হয়েছিল? মানে তারাই ইন্ট্রোডিউস করাইলো ইলেকট্রিক স্টার্টার দিয়ে। ওকে, কিন্তু তার পরের বছরগুলোতে স্টিম আবার পাওয়ারের কি হলো? few years steam power was gradually phased out. Phased আস্তে out আস্তে মানে স্টিম পাওয়ার হচ্ছে হারিয়ে গেল। হারিয়ে ফেজ আউট মানে হারিয়ে যাওয়া, হারিয়েছে। আস্তে আস্তে হারিয়ে গেল। তো পড়ার পরে কয়েক সেকেন্ড একটু ভাবুন যে কি পড়লেন। এখানে কি নিয়ে কথা বলেছে? স্টিম কার নিয়ে বলেছে, তাই না? জি স্যার। স্টিম কারের ব্যাপারে ভালো কথা বলছে না খারাপ কথা বলছে না? বেসিক্যালি বলছে স্যার যে ওদের ইয়েটা খুব কম দিন ছিল, হ্যাঁ, বেশি দিন টিকে নাই। বেশি দিন টিকে নাই। আচ্ছা আচ্ছা, কেন টিকে নাই? নতুন একটা জিনিসের জন্য। কার জন্য টিকতে পারে নাই? ওই মোটরস জেনারেল জেনারেল মোটরস ইন্ট্রোডিউস, হ্যাঁ, ইলেকট্রিক স্টার্টার। ইঞ্জিনটার জন্য, হ্যাঁ, ইঞ্জিনটার জন্য। গ্রেট। এইবার তাহলে পড়ে এসে এবার আপনি অপশনের দিকে তাকাবেন এবং অপশনগুলোর ভিতরে আমরা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশনে আগাবো, যে কোনটা কোনটা হতে পারে, কোনটা কোনটা হতে পারে না। What point does the writer make about the steam car in paragraph B? জিনাত যখন আমাদের সাথে আলোচনা করছে, বাকিরা আপনারা যদি অ্যান্সার পেয়ে যান চ্যাট বক্সে হচ্ছে টেক্সট করে আমাদেরকে জানাবেন যে স্যার মনে হয় এটা অ্যান্সার হতে পারে। তো জিনাত এটা পড়ুন, কি লিখেছেন? স্যার ইটস সাকসেস ওয়াজ শর্ট লিভ। হতে পারে এটা? এটাই হতে পারে স্যার। আচ্ছা, তারপর আমরা শিওর হওয়ার জন্য বাকিগুলো একটু তাকাই। বি কি বলেছে? নট এনাফ কার্স ওয়্যার মেড, মানে এনাফ কার তৈরি হয় নাই, কিন্তু না অনেক ধরনের ইয়েই হয়েছে বাট পপুলার হয় নাই, হ্যাঁ, বেশি দিন টিকে নাই। ঠিক আচ্ছা, নাই। তারপর কার কোম্পানিজ ফাউন্ড দেম হার্ড টু সেল, এদেরকে সেল করাটা কঠিন ছিল, এরকম কঠিন কোনো ছিল। কিছু বোধহয় আমরা পাইনি। না। পিপল ফাউন্ড দেম হার্ড টু ড্রাইভ, এটা সত্য, কিন্তু এটা কি স্টিম কারের ব্যাপারে সত্য নাকি ওই যে গ্যাসোলিন কারের ব্যাপারে সত্য? গ্যাসোলিন কারের ব্যাপারে, মানে হ্যান্ড করাটা ক্র্যাঙ্ক স্টার্টারস। হ্যাঁ ছিল, তাহলে এটা এটার জন্য সত্য নয়। তাহলে আমরা বলতে পারি আপনার মতে অ্যান্সার কোনটা হবে? মোস্ট প্রবাবলি স্যার এ। এবং কারেক্ট অ্যান্সারও হচ্ছে আসলে এ। সেটা পুরা right প্রথম answer। লাইনেই দিয়ে দিছে। প্রথম লাইনে আসলে দিয়ে দিয়েছে শর্ট লিভড। ওকে, কেমন মনে হলো জিনাত? পারা যাবে স্যার না এটা যাবে না? সহজ, জি স্যার এটা সহজ মনে হয়েছে। গ্রেট, চলেন আমরা দেখি আরেকটা দেখি সবাই। ওকে, সবাই এবার একটু তাকান। আমরা এবার 22 নাম্বারটা সলভ করব। When building their first steam car, Dole brothers, তাহলে ফার্স্ট স্টিম কারের কথা কোথায় বলছো? এই যে ওরা হচ্ছে প্রথম ফার্স্ট স্টিম কার বানিয়েছিল। প্যারাগ্রাফটা বড়, কিন্তু এটা পুরোটা থেকে বলতে অ্যান্সার আসবে না। ওকে, আপনাদের জন্য সময় দিব এখন হচ্ছে প্রথমে উপরে দেখা যাক কে সবার আগে এখানে অ্যান্সার লিখতে পারেন এবং কার কতক্ষণ সময় লাগে। When building their first steam car, Dole brothers, Dole brothers প্রথম ফার্স্ট মানে কার বানানোর সময় কি হয়েছিল, এখানে একটু পড়ে দেখেন ফার্স্ট কারের ব্যাপারে কি বলছে, পড়ে এসে এখানে অপশন গুলোর সাথে আপনারা চেক করবেন। দেখা যাক কে সবার আগে এটার অ্যান্সারটা দিতে পারে। টাইমার স্টার্ট হচ্ছে এখন।
এখন আমরা কেউ অ্যান্সার পাইনি, চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দেবেন। ওকে, 2 মিনিটের বেশি আসলে আমরা একটা কোশ্চেনের জন্য নিতে পারবো না। তো আপনাদের 2 মিনিট লেগে যাচ্ছে, এর মানে হচ্ছে তাহলে আপনারা বোধহয় অ্যান্সার লোকেশনটা ধরতে পারেন নাই। যা হোক, মাকসুদুল পেয়েছে। তারপর ঠিক আছে, আমি মাকসুদুলকে একটু আনমিউট করতে বলছি। মাকসুদুল চলেন আমরা একটু একটু সলভ করে দেখি। মাকসুদুল আনমিউট করুন। জি স্যার। তাহলে when building their first steam car the Dole brothers কি করেছিল, একটু প্রথম থেকে পড়া শুরু করুন। প্রথম দিকে আছে যে ওরা প্রথম বিল্ডিং মানে কার বানাচ্ছিল। মাকসুদুল পড়া শুরু করুন, কি লিখেছে? Even as As the market was declining, four brothers made one last effort to rekindle the technology. Between 1906 and 1909, while still attending high school, Abner Doble and his three brothers built their first steam car in their parents' basement. It comprised parts taken from a wrecked early steam car but reconfigured to drive an engine of their own design. এই পর্যন্ত থেমে যান, আর আগাবেন না। কারণ এই পর্যন্ত আপনি কেন থামলেন? কারণ আপনি হচ্ছে ডবল ব্রাদার্স এর যে ফার্স্ট স্টিম কার তৈরির সময় কি ঘটেছিল সেটার বিষয়ে একটা তথ্য আপনি পেয়েছেন মাকসুদুল, ঠিক আছে? সো 3 সেন্টেন্স পড়েছেন, আপনি ফার্স্ট কারের ব্যাপারে একটা তথ্য পেয়েছেন। চেক করে দেখেন এই ইনফরমেশনটার সাথে কোনো অপশন ম্যাচ করে কিনা। যদি না ম্যাচ করে তাহলে আপনি আরেকটু পড়বেন। তাহলে অপশনে যাওয়ার আগে আপনি একটু বুঝে নেন যে এখানে কি বলেছে। সো যখন ডবল এবং তার 3 ভাই প্রথম স্টিম কার বানাচ্ছিল, প্রথম কথা তখন তারা কিসে পড়তো মাকসুদুল? হাই স্কুলে পড়তো। হাই স্কুলে পড়তো। কত সালের ঘটনা এটা? এটা 1919, 1909, 1906 এবং 1909। কোথায় বানিয়েছিল এটা? তাদের বাবার বেসমেন্ট, মানে তাদের এইটা হ্যাঁ, এটার পার্টস গুলো কোত্থেকে নিয়েছিল? মানে আগের যে গাড়িগুলো ছিল সেগুলো ভাঙা গাড়িগুলো থেকে সে হচ্ছে নিয়েছিল। আর রিকনফিগার করেছিল কেন? তাদের নিজেদের মতো করে সাজিয়ে নিছে, যাতে তাদের নিজস্ব ডিজাইনে আবার এগুলাকে রিকনফিগার করছে। ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি 3 সেন্টেন্সের আমাদের ধারণা। ওরা 1906 থেকে 1909 এর মধ্যে এটা করেছিল। হাই স্কুলে পড়তো, তখন তারা বেসমেন্টে বানিয়েছিল, পার্টস গুলো নিয়েছিল আর একটা ভাঙা গাড়ি থেকে, আর এটাকে রিকনফিগার করছিল তাদের নিজের ডিজাইনের একটা ইঞ্জিন দিয়ে। মাকসুদুল এবার এ থেকে ডি পর্যন্ত পড়েন, চলেন দেখি আমরা কোনটাকে রাখতে পারি। এ, কনস্ট্রাক্ট অল দ্য পার্টস দেমসেলভস। আচ্ছা, এটা কি সত্য? সব পার্টস করে নিজেরাই বানাইছিল? না না, এটা তো ভাব। তাহলে এটা হচ্ছে না। তারপর made written notes at each stage of the construction. না, আচ্ছা, এটা অসম্ভব। নোট যে করছে এটার ব্যাপারটা এখন আমরা জানি না। বলা হয় না। Needed several attempts to achieve a competitive model. এখন পর্যন্ত এরকম রিলেটেড কিছু পড়িনি। আর ডি, shout the advice of experienced people in the car industry. 3 লাইনে এইটাও আমরা এখনো পাইনি। বাট 3 লাইনে আমরা এখন পর্যন্ত যেটার ব্যাপারে নিশ্চিত যে যেটা হবে না সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এ। কারণ সব পার্টরা যে নিজেরা বানায় নেই এটাই শুধু আমরা জানি।
বাকিগুলোর ব্যাপারে এখন আমরা জানি না। তো বাকিগুলোর জন্য এবার আপনাকে আরেকটু পড়তে হবে বাকিগুলো। আপনি পড়েছেন যে ওরা নিজের ডিজাইনের একটা ইঞ্জিন বানিয়েছে, এবার পরের লাইনটা পড়ুন। Though it did not run well, the Double brothers went on to build a second and third prototype in the following years. হুম, Though the Double boys' third prototype, nicknamed the Model B, still lacked the convenience of an internal combustion engine. হুম। It drew the attention of automobile trade magazines due to its numerous improvements over previous steam cars. ওকে, এই পর্যন্ত আমাদের মনে হয় আমরা একটা অ্যান্সার আসলে পেয়ে গেছি। তো কেন মনে হচ্ছে পেয়ে গেছি, কারণ ওরা হচ্ছে পরের মানে প্রথম ইঞ্জিন ডিজাইনটা এটা ভালো মতো রান করেনি, তারপর তারা সেকেন্ড এবং থার্ড প্রোটোটাইপ বানাইছে, এবং থার্ড প্রোটোটাইপটা যদিও সেটাতে খুব মানে একটু এটা ল্যাগ ছিল, কিন্তু তারপরেও এটা ট্রেড ম্যাগাজিনের মধ্যে অটোমোবাইল ট্রেড ম্যাগাজিনে এটার একদম অ্যাটেনশন পেয়ে গেছিল, কারণ এটাতে আসলে অনেক ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছিল। এই কথাটা থেকে আমাদের আসলে একটা অ্যান্সার চলে এসেছে। বিসিডির দিকে সবাই আবার তাকান তো, দেখেন তো কোন কথাটার সাথে এবার এই পরের তথ্যটা ম্যাচ করতেছে। C. সি সি কি বলেছে? নিডেড Needed several attempts to achieve a competitive model. মডেল, ঠিক আছে, এটা হচ্ছে আসলে সত্য। ওদের কয়েকটা মডেল ওরা করেছে, করে হচ্ছে একটা কম্পিটিটিভ স্টেপে গেছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। বাট তার আগে আমি আপনাদেরকে একটু মনে করে দেবো যে তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা আসলে পেলাম। আমরা নামটা পড়েছি, পড়ার পর আমরা দেখেছি যে কোথায় ওরা ফার্স্ট স্টিম ইঞ্জিন নিয়ে বলেছে। তো ফার্স্ট স্টিম ইঞ্জিন নিয়ে যে লাইনই বলেছে, ওখানে যখনই দেখলাম যে একটা তথ্য দেয়া আছে, আমরা আর বেশি পড়িনি, একটা তথ্য নিয়েই আগে আমরা ট্রাই করেছি কোন অ্যান্সার হয় কিনা। আমাদের কারেক্ট অ্যান্সার আসেনি, কিন্তু আমরা একটা অপশনকে বাদ দিতে পেরেছিলাম, সো সময় আমাদের আসলে নষ্ট হয়নি। দেন পরের ইনফরমেশনটা যেই মাত্র আমরা পড়লাম, আমাদের তখন কিন্তু একটা অ্যান্সার চলে আসলো। এই মাত্র আমি যে প্র্যাকটিসটা আপনাদের দেখালাম, এটা খুবই জরুরি একটা প্র্যাকটিস, এইভাবে আপনারা হচ্ছে ফলো করার চেষ্টা করবেন অ্যান্সারটার জন্য। আমাদের অ্যান্সার হচ্ছে সেক্ষেত্রে সি। আমরা এই টেকনিকটা আরেকবার দেখবো এখন পরের কোশ্চেনের ক্ষেত্রে। আমরা সলভ করবো এখন 23 নম্বরটা। 23 নম্বরটা সলভের জন্য আমি সম্রাটকে ডাকবো। সম্রাট, আনমিউট করো তো। চলো আমরা এটা ট্রাই করি। In order to produce the model C, the Double brothers কিছু একটা করেছিল মডেল সি কে তৈরি করার জন্য। মডেল সির কথা কি এই প্যারাগ্রাফে আছে? মডেল বি আছে, রাইট? বি 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 বি, শুধু বি, সি নাই। তাহলে সি কোথায় আছে? চলো আমরা দেখি। Where is the C? এই যে সি আছে এই প্যারাগ্রাফটাতে। সি আছে ডি প্যারাগ্রাফে। হ্যাঁ সম্রাট, দেখো প্রশ্নটা খেয়াল করো। ইন অর্ডার টু প্রডিউস দ্য মডেল সি, মডেল সি কে প্রডিউস করার জন্য, করে ফেলার পরের কাহিনী আমাদের দরকার না, করার জন্য কি করেছিল ডবল ব্রাদার্সরা সেটা আমাদের দরকার। আমরা তাহলে একটু দেখবো যে কোথায় মডেল সির কথাটা বলা আছে, এবং ওইখান থেকে আমরা শুরু করব পড়া, এবং ওইটার জন্য ওদেরকে কি করতে হয়েছিল সেটা আমরা দেখবো। তো প্রথম লাইনে দেখো বি আছে, সি আছে হচ্ছে এই লাইন থেকে হি, রাইট? তো তুমি এখান থেকে আসলে পড়া শুরু করবে। পরে তো দেখি হি অ্যান্ড হিজ ব্রাদার্স। হুম, হুম। আচ্ছা সম্রাট, তোমার কি মনে হয় না যে তুমি বেশি পড়ে ফেলতেছো?
আমাদের কি দরকার না যে মডেল সিটা তৈরি করার জন্য ওদের কি করতে হবে সেই পর্যন্ত শুধু পড়া, রাইট? আমরা যদি অতিরিক্ত পড়ে ফেলি তাহলে তো আমাদের সময় নষ্ট হবে, তাই না? সময় কি তোমার থাকবে ফাইনাল এক্সাম? বেশি থাকবে না কিন্তু। So, আরেকবার বলো তো দেখি তোমার কোন পর্যন্ত পড়ে একবার চেক করা উচিত, কোন লাইন পর্যন্ত পড়ে একবার চেক করা উচিত যে অ্যান্সার পেয়েছি কিনা। প্রশ্ন বলেছে ইন অর্ডার টু, মানে প্রডিউস করার জন্য। তাহলে প্রডিউস করার ফেলার পরে কি করতেছি সেটা আমাদের দরকার না, প্রডিউস করার জন্য অংশটুকু পড়ে আমাদের বোধহয় একটু চেক করা দরকার, রাইট? আচ্ছা, আমার মনে হচ্ছে তার আগের লাইনেও কিছু তথ্য আছে, আমরা এই লাইন থেকে দিয়েছি মাত্র। এই লাইনটা একটু পড়ো তো দেখি, ডি প্রথম লাইনটা কি বলেছে? দ্য ফলোইং ইয়ার্স ম্যাসাচুসেটস। হুম, তো মডেল বি নিয়ে সে হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য গিয়েছিল ম্যাসাচুসেটস, যেখানে গিয়ে সে যে জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা ওপেন করেছিল। করে হি অ্যান্ড হিজ ব্রাদার ইমিডিয়েটলি বিগান ওয়ার্কিং অন দ্য মডেল সি, which was intended to expand upon the innovation of Model B. মডেল বি তে ওরা কিছু ইনোভেশন অ্যাড করে মডেল সি বানাবে। এর পরের অংশ হচ্ছে জাস্ট বলছে যে মডেল সি তে কি কি অ্যাড করছে, এগুলো অতিরিক্ত, তোমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না, তোমাদেরকে সবসময় খেয়াল করতে হবে প্রশ্নটা কি বলেছে, রাইট? যেটা বললাম আমি একটু আগে দেখালাম। সো তুমি যখন এটা পড়ছো এবং যখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে মডেল সি তে পরে কি করতেছে, সেটা কিন্তু তোমার আর অ্যান্সার লোকেশন না, তোমাকে থামতে হবে। সো এই জায়গাটুকুর মধ্যেই তোমাকে খেয়াল করতে হবে যে দেখে একবার চেক করে অ্যান্সার আছে কিনা। তো ফলোইং ইয়ারে অ্যাবনার ডোবেল মডেল বি চালায় ম্যাসাচুসেটস এ গিয়েছিল ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য, তার অটোমোবাইল ডিজাইনের জন্য, এবং যখন সেটা পাইলো তারপর সে হচ্ছে মডেল সির উপরে কাজ করা শুরু করলো। এবারে একটু দেখো অপশন গুলো কি বলেছে সম্রাট। ইন অর্ডার টু প্রডিউস মডেল সি দ্য ডোবেল ব্রাদার্স, এ থেকে পরে দেখি চারটা অপশন কি বলেছে। তারপর তারপর abandoned, abandoned মানে কি? পরিত্যাগ করা। abandon মানে হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ মানে লিভ করা, কি বাদ দেয়া। সো এইটা হচ্ছে প্রথমে আমাদের বাদ যাবে, abandon their earlier ডিজাইন। এটা সত্য না, কারণ সে আসলে আগের ডিজাইনের উপরেই কি করতেছিল, এক্সপান্ড করতে চাচ্ছিল, ইন্টেন্ডেড টু এক্সপান্ড। হ্যাঁ, তো এটা আমাদের অ্যান্সার হবে না, এবং সিও আমাদের অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে এ বা বি। এ বা বি এর মধ্যে কোনটা হবে অ্যান্সার? সবার কাছে কি মনে হয়? চ্যাট বক্সে একটু লিখো তো, এ আর বি এর মধ্যে কোনটা বেটার অ্যান্সার? ফাইন্যান্সিয়াল ক্যাপিটালের কথাও বলেছে, ওরা আবার অন্য একটা সিটিতে যাচ্ছে সেটাও বলছে। তো দুইটার মধ্যে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার? আমি হচ্ছে 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু ট্রাই করে ফেলুন। ওকে, আমরা একটু আলোচনা করি কোনটা তাহলে আমাদের জন্য বেটার অ্যান্সার। আচ্ছা, দুটো অ্যান্সার এসেছে বি, রেইজড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। এক্ষেত্রেই আমি আপনাদেরকে আবার মনে করে দেবো, আপনাদের ট্রু ফলস নট গিভেন এর কথা মনে রাখতে হবে, রাইট? ট্রু ফলস নট গিভেনে আমি যদি আপনাদেরকে বলতাম যে
মডেল সি তৈরি করার জন্য ডোবল ব্রাদার্স ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল রেইজড মানে হচ্ছে রেইজ করেছিল। লাইনটা একটু পড়ে দেখেন তো, কোন লাইনে ওরা আসলে বলেছে যে ওরা রেইজ করেছিল? আপনি দেখতে পাচ্ছেন ফলোইং ইয়ারে ওরা গিয়েছিল কি করার জন্য? রেইজ করার জন্য, টু সিক ইনভেস্টমেন্ট। রেইজ যে করেছিল এই তথ্যটা কি আছে? রেইজ করার জন্য গিয়েছে কিন্তু রেইজ করেছে এই তথ্যটা আছে কিনা দেখেন তো। ড্রোভ করেছিল ম্যাসাচুসেটস থেকে ডেট্রয়েটে, তাহলে ম্যাসাচুসেটস থেকে শহর চেঞ্জ করে ডেট্রয়েটে চলে গিয়েছিল ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য। ইনভেস্টমেন্ট যে পেয়েছে এইটা কিন্তু এখানে কোথাও বলে নাই। তো এই জন্য আমাদের অ্যান্সার বি হবে না, আমাদের অ্যান্সার হচ্ছে এ, কারণ এটা হচ্ছে ট্রু আর বিটা হচ্ছে নট গিভেন। কারণ ওরা যে রেইজ করেছিল এই তথ্যটা আপনারা পান নাই, রেইজ হয় নাই, আসলে সিক করছিল, খোঁজ করছিল। মনে আছে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়েছিলাম এর আগে যে আই ওয়ান্টেড টু গো দেয়ার, হ্যাঁ ওই যে এটা আমি আপনাদের রিতে করেছিলাম, প্রি আইএলটিএস এর ক্লাসে করেছিলাম যে দে কেম টু রেস্কিউ। দে কেম টু রেস্কিউ, এটার মেইন ভার্বটা কি, এখানে কি করা হয়েছে? দে কেম টু রেস্কিউ। তো কেউ কেউ প্রথম মানে ভার্বের ক্লাস আর কি, কেউ কেউ এখানে বলছিল এখানে মেইন ভার্ব হচ্ছে রেস্কিউ। না, রেস্কিউ মেইন ভার্ব না, কারণ রেস্কিউ করার জন্য আসছে, রেস্কিউ যে করেছে এটা আমরা এখনো জানি না, কিন্তু আমরা জানি যে তারা এসেছে। ব্যাপারটা অনেকটা এরকমই যে তারা ড্রোভ করেছিল অর্থাৎ মুভ করেছিল ম্যাসাচুসেটস থেকে ডেট্রয়েটে টু সিক ইনভেস্টমেন্ট সিক করার জন্য। ইনভেস্টমেন্ট যে সিক করতে পারছে এটা আপনার কাছে প্রমাণ নাই, এই জন্য আপনার অ্যান্সার বি হবে না। দেখুন তো সবাই আপনারা বুঝতে পেরেছেন কিনা? সম্রাট, মাকসুদুল, জিনাত, বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এটা পারা যাবে, প্র্যাকটিস না করলে পারা যাবে না। এবং এই যে এই সেন্সটা এটা তোমাদের আরো কাজে লাগবে, এটা তোমাদের ট্রু ফলস নট গিভেন কাজে লাগবে, হেডলাইন ম্যাচিং এ কাজে লাগবে। তো তোমরা যদি এই যে এটা যে রেইজ যে করে নাই এই সেন্সটা যদি তোমরা গ্রো করতে পারো, এটা শুধু তোমাদের একটা কোশ্চেনে কাজে লাগবে তা না, এটা তোমাদের যখন মাল্টিপল কোশ্চেনে কাজে লাগবে তখন তোমরা দেখবে যে তোমাদের স্কোর বাড়ছে, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে মেনে নিতে হবে যে তোমাদের কিন্তু 10টা পর্যন্ত কোশ্চেন অ্যান্সার ভুল হইতেও পারে, কারণ 10টা পর্যন্ত হলেও তোমাদের 7 থাকবে আসলে। একেবারে যে 100% সবগুলো হতে হবে তা না, তোমরা চেষ্টা করবা যতটা সম্ভব তোমাদের ইমপ্রুভ করা যায়। তাহলে হচ্ছে তোমরা যদি দেখো যে দ্রুত ইমপ্রুভমেন্ট হচ্ছে তাহলে তোমরা 9 লেভেলে চলে আসতে পারবা। আর যদি দেখো যে না সময় নাই তাহলে হচ্ছে তোমাদের অ্যাটলিস্ট এই লেভেলে তোমাদের পক্ষে ভেরি মাচ পসিবল যে তোমাদের অন্তত 10টাতে তোমরা মিনিমাম রাখতে পারবে তোমাদের ভুলগুলোকে, তাহলে আমাদের 7 আসবে, যেটা কিনা একটা আউটস্ট্যান্ডিং স্কোর। সো এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে হচ্ছে মাল্টিপল চয়েস আসলে আর সেভাবে দেখানোর কিছু নেই, এটাই মেইন আইডিয়া। আমি তোমাদের হোমওয়ার্ক এখন দিব, বাট আরেকটা জিনিস একটু আলোচনা করবো, সেটা হচ্ছে জিনাত আছে, মাকসুদুল তো কথা বললোই। জিনাত, আগামী কালকে হচ্ছে ক্লাস নিতে যাচ্ছি, কারণ মঙ্গলবারেও আমি হচ্ছে ক্লাস নিতে পারতেছি না, আমার ওই কলেজের সাথে কিছু ক্ল্যাশ হচ্ছে শিডিউলে, একটু অ্যাডজাস্ট করে ফেললে নেক্সট উইক থেকে আমি ঠিকঠাক করে ফেলতে পারবো। তো মঙ্গলবার যেহেতু ক্লাস নিতে পারছি না, আগামীকালকে ক্লাস নিতে চাচ্ছি, আপনি কি আগামীকালকে ক্লাসে জয়েন করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, 8টার সময় স্যার আর কি, সময় কয়টা? টাইম 8টা? সেমই থাকবে, টাইম সেমই থাকবে। জি স্যার। 8টা এবং 10টা আর কি, আমাদের দুটো ব্যাচের ক্লাস। তাহলে স্যার মঙ্গলবারে কি অফ থাকবে? আমি এখন এটা আপনাদেরকে কনফার্ম করতে পারছি না, আমাকে হচ্ছে কলেজের সাথে আমি একটু কনফার্ম হয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে কনফার্ম করতে চাচ্ছি, বাট জি স্যার। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে আমাদেরকে মঙ্গলবারে ফাইনালি বন্ধই করে দিতে হবে কিনা। আশা করছি না, এখন পর্যন্ত আশা করছি যে না, আমরা আসলে ক্লাসটা নিতে পারবো, তবে কালকের জন্য আমরা বন্ধ রাখি। তো আজকে এই পর্যন্তই, আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, আর এই যে ক্লাসের আমাদের যেটা পড়ানো হলো সেই ওয়ার্ক